সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো এই ভিডিওটিতে প্রাইমারি শিক্ষক নিয়োগের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করব। অতএব যারা টেট পাস করে রয়েছে তারাও দেখবে, যারা নিয়োগে অংশগ্রহণ করেছিলে সেই সঙ্গে যারা নতুন টেট দেবে বা 23 টেট যারা দিয়েছো সকলেই ভিডিওটি দেখবে শেষ পর্যন্ত। মূলত আমি 1 থেকে 4টে যে পয়েন্ট আমি রেখেছি, 1 থেকে 4 পর্যন্ত, এই পয়েন্টগুলির উপরেই আলোচনা করব। তো এই আলোচনাটা করলে আশা করা যায় সবার মনে যে প্রশ্ন নিয়োগ নিয়ে তা কিন্তু অনেকটাই সলভ হয়ে যাবে এই কটা আলোচনার মাধ্যমে। তো প্রথম যে পয়েন্ট আমি রেখেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022 যে নোটিফিকেশন এসেছিল, যতগুলো শূন্যপদ ছিল 11,758, তার নিয়োগ কি শেষ হয়ে গেছে? আমি বলবো এখনও শেষ হয়নি, কারণ এই নিয়োগের দুটো ভাগে ভাগ হয়ে গেছে। প্রথম ভাগটা কি না, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 9,533-এর প্যানেল বেরোনো, সেটা একটা ভাগ হয়ে গেল। পরবর্তীতে অবশিষ্ট যে ভ্যাকেন্সি সেটা পড়ে থাকা, সেটা আর একটা ভাগ হয়ে গেল। এবার সেই অবশিষ্ট সিটের জন্যে কারা আসবে না, এনআইওএস ডিএলএড প্রার্থী, সেই সঙ্গে 20-22 ডিএলএড প্রার্থী। তারাও কিন্তু আলাদা আলাদা দুটি মামলা করেছিল। এনআইএস ডিএলএড প্রার্থীরা করেছিল আলাদা মামলা, 20-22 ডিএলএড প্রার্থীরা করেছিল আলাদা মামলা সুপ্রিম কোর্টে, সেখানেও তারা জয়লাভ করে। অর্থাৎ 20-22-এর যারা পিটিশনার বা পিটিশনার বাইরে যতজনই আছে, এটা কিন্তু পিটিশনারের ভিত্তিক হয়নি, 20-22-এর ক্ষেত্রে বলছি, যতজনই আছে তাদের মেধা তালিকায় কয়জন আসে না আসে সেইটা দেখে নিয়োগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। আর এনআইওএস ডিএলএডের ক্ষেত্রে ঘটেছিল একটু অন্যরকম। সেখানে কৌশিক দাসের সাথে যারা পিটিশনার ছিল তাদের পিটিশনার ভিত্তিক রায় হয় যে এদেরকে সেই কোর্সের ভেরিফিকেশন করিয়ে তাদের মধ্যে থেকে যারা মেধা তালিকা আসবে তাদেরকে নিয়োগ করা হোক। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে যারা পিটিশনারের বাইরে ছিল তারা যেহেতু ডাক পান না, তারাও কিন্তু পরবর্তীতে আবার নতুন করে কেস করে। তো সেই কেস করার ফলে কি হয়, তাদেরও কিন্তু একই রায় দিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্ট থেকে, যে বাদবাকি যারা রয়েছে সবাইকেই যেন নেওয়া হয় ভেরিফিকেশন করিয়ে। তো সুতরাং এনআইওএস ডিএলএডের ক্ষেত্রেও দুটো ভাগ হয়ে গেছে। আর 20-22-এর ক্ষেত্রে জাজমেন্ট আসলেও নিয়োগ কিন্তু এখনও দিচ্ছে না। কিন্তু এখন কেন দিচ্ছে না, প্রশ্ন একটাই, তাহলে কি মেধা তালিকা একসাথে বের হবে? একসাথেই কিন্তু বের হবে, কারণ পর্ষদের হাতে কিন্তু অত সিট নেই যে এনআইএসের জন্যে আলাদা, 20-22-এর জন্য আলাদা, এরকম কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিট নেই। সুতরাং যা হবে, যা কিছুই হবে, অবশিষ্ট সিটে সকলকেই মানে লড়াই করে মেধা তালিকায় আসার পরেই কিন্তু তারা পাবে। তাই এখানে যেটা বলার যে 20-22 ডিএলএডের যে বিষয়টা, সেখানে কিন্তু দিন উল্লেখ করে দেয়নি। জাজমেন্ট দিয়েছে যে তাদেরকে নিতে হবে, যে মেধা তালিকায় যারা আসবে, কিন্তু দিন উল্লেখ করে দেয়নি। সুতরাং এখানে এই এনআইএসের ব্যাপারটা না মেটা পর্যন্ত, ভেরিফিকেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত মেধা তালিকা কিন্তু আসার চান্স নেই, কারণ আলাদা আলাদাভাবে কিন্তু দেবে না। ইতিমধ্যেই 9,533-এর আলাদা নিয়োগ হয়ে গেছে। তারপরে যদি এনআইএস ডিএলএডেরকে আলাদাভাবে নিতে চায় বা 20-22-কে ডিএলএড যারা আছে তাদের আলাদা নিতে চায়, এতে 3টে প্যানেল হয়ে যাবে, যেটা অসম্ভব একটা ব্যাপার। একটা নিয়োগকে কেন্দ্র করে এতগুলো প্যানেল হতে পারে না, ঠিক আছে। আবার আগামী দিনে এটাও দেখার বিষয়, এনআইএস ডিএলএডের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেও জয়নিং প্রসেস কিন্তু স্টার্ট হবে না, কারণ প্রথম দিকে যারা সুপ্রিম কোর্টে কেসটা করেছিল তারা কিন্তু আবার পরবর্তীতে মডিফিকেশন করে বা মানে পরবর্তীতে একটা আবেদন রাখে যে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে, তো সেগুলো অনেক ডকুমেন্টস, তো সময় সাপেক্ষ, তাই সেই ভেরিফিকেশনটা যেন ডিলে হয় সেটা বলে আবেদন করা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু ডিলে করার বিষয়টা বলেনি সুপ্রিম কোর্ট, বলেছে যে ঠিক আছে ভেরিফিকেশন চলুক ভেরিফিকেশনের মতন, কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারটা সাবজেক্ট টু আউটকাম করা থাকবে। সুতরাং ওখানেও একটা বাধা রয়েছে। অর্থাৎ 20-22 বলো বা এনআইএস বলো, এটা তো একসাথে দেবেই পর্ষদ মেধা তালিকা, যতজনই পাক, সে 300 জনই পাক, 1000 জনই পাক আর 2000 জনই পাক, একসাথেই দেবে। তারপরে এনআইএস ডিএলএডের যে সুপ্রিম কোর্টের যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করা হয়েছে সেইটারও একটা ব্যাপার কিন্তু রয়ে গেল। অর্থাৎ সেখানে কি বলে সাবজেক্ট টু আউটকাম করা যেহেতু রয়েছে, সেটা এখন দেখার বিষয়। তারপরে এবার আসা যাক 3 নম্বর পয়েন্ট,
যেটা সকল টেট পাস প্রার্থী যারা আছে এই মুহূর্তে তাদের মনে প্রশ্ন, যে ওবিসি মামলা মেটার পরেই কি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। দেখো, এটা আমি বলি, প্রাইমারির ক্ষেত্রে ওবিসির যে বিষয়টা, সেটা যে প্রাইমারির ক্ষেত্রে তা কিন্তু না, প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রেই, নতুন নিয়োগের ক্ষেত্রেই কিন্তু একটা বাধা, কারণ একটা রোস্টার মেনে নিয়োগ করে প্রত্যেকটা সংস্থা, তো সেক্ষেত্রে একটা বাধা। কিন্তু প্রাইমারির ক্ষেত্রে ওবিসি মানে কেসটা মেটা মানেই যে তার পরের দিন নতুন আসবে, ব্যাপারটা কিন্তু তা নয়। প্রাইমারিরটা একটা রুলস আছে যে পুরনো রিক্রুটমেন্ট পেন্ডিং থাকলে হবে না, সেটা সম্পূর্ণভাবে যদি কমপ্লিট হয়ে থাকে, অর্থাৎ কোনটার কথা বলছি, 22-এর নিয়োগ যেটা 11,758, ওটা সম্পূর্ণভাবে যেদিন মিটে যাবে তখনই কিন্তু সমস্ত টেট পাস প্রার্থী যারা থাকবে, সেটা 14 সালের হোক, 17 সালে হোক, 22 সালের হোক, এমনকি 23-এর যেটা টেট হয়েছে তারও রেজাল্ট কিন্তু আসবে। অর্থাৎ ওবিসি মামলা মেটার পর নিয়োগের ব্যাপারটা না আসলেও যেটা আসবে সেটা হলো 23-এর টেটের রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, ওই কেসটা মেটার সঙ্গে সঙ্গেই, হয়তো 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে দিয়ে দেবে, কেস মেটার পরপরই 23-এর টেটের রেজাল্ট দেবে। কিন্তু নিয়োগটা কেন না দিতে পারে, আমি আবারও বলছি, পুরনো নিয়োগ যেহেতু কমপ্লিট নেই। এবার অনেকে বলবে যে তাহলে পুরনো নিয়োগটা কিভাবে কমপ্লিট করছে ওবিসি ছাড়া? তোমরা সবাই জানো যে যে নিয়োগ পেন্ডিং ছিল বা রানিং ছিল, সেখানে এই ওবিসির ম্যাটারটা সেখানে কিন্তু প্রভাব পড়বে না, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছিল কোর্ট থেকে। সে আগের মতন যে নিয়মে ছিল ওবিসির, সেই নিয়ম বলবৎ রেখে করতে পারবে, কিন্তু নতুন নিয়োগ কোনো মতেই শুরু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সরকার সেটাকে না মেনে নিচ্ছে। তো সরকার চাইছে এর শেষ মানে যে হিয়ারিং হবে আগামীতে সুপ্রিম কোর্টে, সেখানে দেখতে, সেখানেই উঠে আসবে যে নতুন যে সার্ভে লিস্ট সেখানে অ্যাকসেপ্ট হয় কি রিজেক্ট হয়, সেটাই এখন দেখার বিষয়। আগামী মাসেই যেটা রয়েছে, জুলাই মাসে 15 তারিখে সম্ভবত, সেখানে কিন্তু বোঝা যাবে। তাহলে এখানে কিন্তু নতুন নিয়োগের ব্যাপারটা একটু নিয়ম থাকে প্রাইমারির ক্ষেত্রে, এটা গুলিয়ে ফেললে হবে না। অন্যান্য নিয়োগের ক্ষেত্রে যেমন একবার নিয়োগে একবারই পরীক্ষা হয়, তার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আর এখানে যেহেতু একবার টেট পাস করলে এখানে কিন্তু সকলেই ইলিজিবল, সুতরাং কে 2012 সালের টেট দিয়েছে, কে 2014 সালের টেট দিয়েছে, কে 17 সালের, ওটা কিন্তু যায় আসে না। টেট পাস মানে আবেদন করতে হবে। তাই যেহেতু টেট পাস প্রার্থীরা বর্তমানে পুরনো নিয়োগে ফেঁসে রয়েছে, তারা এখনও পাবে কি পাবে না ঠিক নেই, তাই তাদের রেজাল্ট না আসা পর্যন্ত তাদেরকে না নিয়েও যেমন শুরু করা যাবে না নতুন নিয়োগ, আবার তাদের রেজাল্ট না দিয়েও কিন্তু তাদেরকে নতুন রিক্রুটমেন্টে আনা যাবে না। অর্থাৎ পুরনো এনআইএস ডিএলএড, সেই সঙ্গে 20-22 ডিএলএডের যে মেধা তালিকা, সেইটা পুরো ক্লিয়ার হয়ে যাওয়ার পরেই কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশান আসবে, তার আগে কিন্তু আসছে না। এটাই কিন্তু আমার অন্তত যেটা আমি পেয়েছি আর কি প্রাইমারির নিয়ম অনুযায়ী, সেটাই বললাম। তারপরে যাদের অসুবিধা হবে কমেন্ট করো, আমি উত্তর দেব। এবার আসি তার মাঝে, এই যেমন আমি বললাম ওবিসি কেস মিটলেই আর কিছু হোক বা না হোক 23 স্টেটের কিন্তু রেজাল্ট বের হয়ে যাবে কেসটা মেটার সঙ্গে সঙ্গেই, হয়তো বড় জোরে 7 দিন কি হয়তো 10 দিন টাইম নেবে, কেস মিটবে আর এদিকে 23-এর টেটের রেজাল্ট ঘোষণা করে দেবে। সেই সঙ্গে নতুন টেট সেখানেও নিতে পারে, সেটা বলা যায় না। তবে প্রশ্ন ভুলের মামলাটাও কিন্তু মাথাচাড়া দিতে পারে এর মধ্যে, কারণ এই যে প্রশ্ন ভুলের মামলা, টেট 2023-এর রেজাল্ট তো বললামই, বা নতুন টেট পরীক্ষা, এগুলো কিন্তু মাথাচাড়া দেবে। বিশেষ করে প্রশ্ন ভুল মামলা যেটা 2017 বা 2022 এই দুটো টেটকে কেন্দ্র করে হয়েছে। আবারও যদি 2023-এর টেট রেজাল্ট দেয়, আশা করা যায় সেখানেও যে অনেকের মতবিরোধ থাকবে সেই আনসার কি নিয়ে, সেটা কিন্তু বলাই যেতে পারে। তো সুতরাং টেটের রেজাল্ট মানে সেখানে কমন ব্যাপার, সেখানে প্রশ্ন ভুল মামলা প্রায়ই হয়ে থাকে, সবকটা টেটকে ঘিরেই হয়েছে। আগামী দিনে যদি 23-এর টেটকে নিয়েও হয়, সেটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে প্রশ্নভুল মামলা যেহেতু অনেকটা এগিয়ে গেছে 22 আর 17 যে টেট, তো সেক্ষেত্রে একটা জিনিস কি, আগামী দিনে যে রিপোর্টগুলো সাবমিট করবে, যতজন সদস্য নেওয়া হয়েছে রিপোর্ট তো তারা সাবমিট করবেই, সেই রিপোর্ট সাবমিট হওয়া মানেই একটা
সমস্ত দিক থেকে সামঞ্জস্য রেখে একটা তো অর্ডার পাস করবেই কলকাতা হাইকোর্ট থেকে। অর্ডার পাস করা মানেই রেজাল্ট কিন্তু আবার ঘোষণা হবে, অর্থাৎ 2022-এর থেকেও রেজাল্ট ঘোষণা হবে, আবার 2017 টেট থেকেও রেজাল্ট ঘোষণা হবে। তো সুতরাং আগামী দিনে এই যে টেট পাসের যে সংখ্যাটা, প্রার্থীর যে সংখ্যা, সেটা কিন্তু বাড়বেই। এবার অনেকে হয়তো বলবে যে এখানে শুনলাম নাকি নম্বর কমতে পারে। দেখো, আজ পর্যন্ত কোথাও নম্বর কমেনি, সুতরাং এটা বাড়বে এটাই কিন্তু ইঙ্গিত আমি অন্তত পাচ্ছি। আর বাড়া মানেই প্রার্থীর সংখ্যাও কিন্তু দিনে দিনে বাড়বেই। কারণ একদিকে প্রশ্নভুল মামলা থেকে যদি রেজাল্ট ঘোষণা হয়ে নতুন করে পাস করে, সেটা যেমন আরও বাড়লো ক্যান্ডিডেট, আবার 23-এর টেট থেকেও নতুন কিন্তু ক্যান্ডিডেট আসবে। অর্থাৎ এখানে যতই কোশ্চেন একটু টাফ লেভেলের হোক না কেন, অল্প সংখ্যায় হলেও কিন্তু পাস করবে। সেটা 5,000 হোক, 7,000 হোক, 12,000 হোক, একটা পাস করবে অল্প মাত্রায়। তো যতই পাস করুক, একসাথেই কিন্তু আগামী দিনে নিয়োগে ডাকা হবে। আর এই পয়েন্টগুলির বাইরে একটা ছোট্ট একটা কারণ বলে দেই, ই টেন্ডারের একটা ঘটনা। তো ই টেন্ডারের বিষয়টা অনেক ক্ষেত্রে কখন নেয়, যে দেখা গেল ইন্টারভিউ বলো বা বিভিন্ন ধরনের এক্সাম যখন নেওয়া হয় পর্ষদের তরফ থেকে, তো সেখান থেকেও কিন্তু ই টেন্ডার ডেকে সেই সব ব্যবস্থাগুলো করে। তা আগামী দিনে সেটা টেট পরীক্ষার জন্যও হতে পারে, আবার স্পেশাল এডুকেটর যেটা নিয়োগ করার কথা আছে সুপ্রিম কোর্টের, তার জন্যও হতে পারে। তো ই টেন্ডার মানেই কোনো একটা কিছু করবে আগামী দিনে। তবে এইটুকু বলতে পারি, নতুন নিয়োগের সম্ভাবনা এই মুহূর্তে অন্তত নেই। কারণ যেভাবে পুরনো নিয়োগ পেন্ডিং অবস্থায় রয়েছে, এই পুরনো নিয়োগ না ক্লিয়ার হওয়া পর্যন্ত নতুন নিয়োগের সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। পুরনো নিয়োগটা কমপ্লিট হোক, ওবিসি মামলা মিটে যাক, তারপরেই কিন্তু একটা জোরালো সম্ভাবনা হবে, বা একটা নতুন যে নোটিফিকেশান শিক্ষক নিয়োগে সেটা কিন্তু আসবে। তাই এই এতগুলি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম এই ভিডিওতে। অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটার লেন্থ। তো যারা শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় সমস্ত কিছুর উত্তর এই একটা ভিডিওতে পেয়ে গেলে। তারপরে যাদের মনে কোনো রকমের ডাউট থাকবে, যদি কোনো কিছু প্রশ্ন থাকে এর বাইরে, অবশ্যই করো। তো আমি তার উত্তর কমেন্টের মাধ্যমে দেবার চেষ্টা করব। সেই সঙ্গে একটা রিকোয়েস্ট করব, যারা নতুন, যারা এখন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবে। কারণ আমি এরকম প্রতিনিয়ত প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিয়োগ সংক্রান্ত তথ্য, তার ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। সুতরাং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো।